তারা এতে সন্তুষ্ট নয়, তাহলে তারা ডোরিনা ক্রসিং কেন, তাহলে তারা জাস্টিস খান্না কিংবা সুপ্রিম কোর্ট অভিযান করুক। অভয়া ক্রসিং রাখলে কি অভয়া বিচার পাবে? এটা কি আপনার যুক্তিসম্মত মনে হয়? তারা 12 ঘন্টা সিসিটিভি ফুটেজ তা নিয়ে কেন রাস্তায় নামেনি? কানেক্টিভিটি তৈরি হচ্ছে এখন বাংলাদেশে, তখন পশ্চিমবঙ্গ একটা সেফ করিডোর কিংবা স্লিপার সেলে পরিণত হচ্ছে। এই মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানায় পরিণত হয়েছে, আজকে সীমান্তবর্তী মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানায় পরিণত হয়েছে। আর আজকে সেই গুলশান কলোনিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় টিকে আছে। আর তুষ্টিকরণের রাজনীতি দ্বারা মুখ্যমন্ত্রী এক একটা জঙ্গি তৈরি করছে। ওয়েস্ট বেঙ্গল ডক্টর ফোরাম দীর্ঘদিন কয়েকদিন ধরে যে ধর্ণা করছে ধর্মতলাতে, সেই ধর্ণাকে রীতিমতো কটাক্ষ করলেন কুণাল ঘোষ। তিনি বললেন যে সার্কাস পার্টি বসে রয়েছে। এই বিষয়টি কিভাবে দেখছেন আপনি? দেখুন, কুণালবাবু নিজস্ব বক্তব্য, নিজস্ব মতামত রেখেছে। এবার বিষয়টা হচ্ছে যে তাদের আন্দোলনটা কী নিয়ে, তাদের দাবিটা কী, এটা প্রথম কথা। আমরা দেখতে পেয়েছিলাম অভয়াকে ভাঙিয়ে ডাক্তাররা নিজেদের ভেস্টেড ইন্টারেস্ট পূরণ করছে, এটা বারবার আমরা দেখতে পেয়েছি। কিন্তু যদি এটা বিচারের দাবিতেই হতো, তাহলে ডাক্তারবাবুরা যখন ওই সেমিনার হলের পাশের রুমটা ভাঙা হয়েছিল তখন সেই সম্মতিপত্রে সই কেন করেছিল, এরকম কিছু প্রশ্ন উঠে আসে। তাহলে পোস্টমর্টম রিপোর্টের পরে সেইখানে দুজন ডাক্তার, সেই পোস্টমর্টমের যে ইয়েটা হয়েছিল, রিপোর্ট হয়েছিল, সেখানে দুজন সাক্ষরতা কেন দিয়েছিল, সেটাও প্রশ্নের মধ্যে চলে আসে। তাই আমার মনে হয় যে এখন তারা ওই কী বলে ডোরিনা ক্রসিংয়ের নামকরণ করতে চাইছে বিভিন্ন সময়, এবং আমরা দেখতে পেয়েছি তারা সিজিও কমপ্লেক্স অভিযান করছে। আমার মনে হয় যে এই মামলাটি পুরোটাই সুপ্রিম কোর্টের একটা বিচারাধীন মামলা। সেখানে শিয়ালদা কোর্টে অলরেডি সঞ্জয় রায়ের ট্রায়ালও চলছে। তো এমতাবস্থায় রাজ্য সরকার এনওসি না দেওয়ার জন্য সন্দীপবাবু এবং টালা থানার ওসি জামিন পেয়েছে। তো পুরোটাই রাজ্য সরকারের ব্যর্থতা। তো সেইখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে পুরোপুরি রাজ্য সরকার এর সাথে যুক্ত। এবং এভিডেন্স ট্যাম্পারিং মামলায় যে টালা থানার ওসি গ্রেপ্তার হয়েছে এটা তো সকলেই জানে। এবং আমার মনে হয় এভিডেন্স ট্যাম্পারিংয়ের মামলায় কোনো দিন মৃত্যুদণ্ড সাজা হয়নি। তো স্বাভাবিকভাবেই রাজ্য সরকারের গাফিলতিতে বা রাজ্য সরকারের অনিচ্ছায় তারা জামিন পেয়েছে, কারণ তারা এনওসি প্রোভাইড করতে পারেনি। এবার স্বাভাবিকভাবেই সুপ্রিম কোর্টে যেহেতু একটা বিচারাধীন মামলা, এবং সিবিআই বারবারই সুপ্রিম কোর্টে একাধিক স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে, এবং সুপ্রিম কোর্ট সিবিআইয়ের ওপর আস্থা রেখেছে। তাহলে সুপ্রিম কোর্ট যখন সিবিআইয়ের ওপর আস্থা রাখছে, অর্থাৎ উচ্চ আদালত যখন সিবিআইয়ের ওপর আস্থা রাখছে, আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তাতে ডাক্তারদের সমর্থন করা উচিত, কারণ সেটা সুপ্রিম কোর্ট আস্থা রেখেছে, দেশের সর্বোচ্চ আদালত আস্থা রেখেছে। এবার আমি আপনাকে বলে দিই, যদি তাদের মনে হয় যে তারা এতে সন্তুষ্ট নয়, তাহলে তারা ডোরিনা ক্রসিং কেন, তাহলে তারা জাস্টিস খান্না কিংবা সুপ্রিম কোর্ট অভিযান করুক। আচ্ছা, 8ই আগস্টের পর থেকে এই যে বিচার, রাত দখল পর একাধিক আমরা বিচার দেখেছি, বিজেপিকেও আমরা দেখেছি পথে নামতে। সেখানে দাঁড়িয়ে এখন ডাক্তাররা দাবি করছে, মমতা বন্দ্যোপাধ্যায়কে লিখিতভাবে জানানো হয়েছে যে একটি কলকাতার নির্দিষ্ট জায়গার নাম অভয়া ক্রসিং রাখা হোক। বিচারের দিক কোন দিকে এগোচ্ছে? অভয়া কি আদৌ বিচার পাবে বলে? দেখুন, অভয়া ক্রসিং রাখলে কি অভয়া বিচার পাবে? এটা কি আপনার যুক্তিসম্মত মনে হয়? মানে অভয়া ক্রসিং রেখে দিলেই কি বিচার প্রক্রিয়া শেষ ডাক্তারদের কথা মতো? দেখুন, আমার কথা হচ্ছে ডাক্তারদের যেগুলো টেকনিক্যাল ফল্টস ছিল সেগুলো ডাক্তাররা স্বীকার করুক যে না, আমাদের জন্য এই ঘটনা ঘটেছে। আর আজকে আপনি একটা অভয়ার কথা বলছেন, আজকে আপনি আরজিকর কাণ্ডের কথা বলছেন। আরজিকর কাণ্ড ছেড়ে দিলে আজকে প্রায় 48,600 রেপ কেস পেন্ডিং রাজ্যে, এবং সেইভাবে দেখতে গেলে আরজিকরের পর একাধিক ধর্ষণ হয়েছে, পটাশপুর, কুলতলি, কল্যাণী, জয়নগর, নিউ টাউন, একাধিক জায়গায়। তো আমার কথা হচ্ছে সার্বিকভাবে পশ্চিমবঙ্গ যে একটা ধর্ষণের উল্লাসভূমিতে পরিণত হয়েছে, সেটা আমি বলিনি, সেটা তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী বলেছে। তো স্বাভাবিকভাবেই এটা তৃণমূল উত্থাপন করেছে, তৃণমূল উপলব্ধি করতে পারছে আজকে পশ্চিমবঙ্গ কোন পথে এগোচ্ছে। তো আমার মনে হয় যে এই অভয়া ক্রসিং কিংবা যে কোনো একটা নামকরণ করে দিলে যেমন বিচার মিলবে না, তেমনই পশ্চিমবঙ্গে যে সরকার চলছে সেই সরকারের এই টার্মে বা সেই সরকারের পিরিয়ড, সেই সরকারের শাসনামলেও এর বিচার মিলবে না। নয়তো আপনি বলুন না, 48,600 ধর্ষণের মামলা পেন্ডিং থাকতে পারে? ট্রাইব্যুনালগুলো কী করছে? ট্রাইব্যুনালগুলো ফাংশন করা শুরু করলো এই 2024 জুন মাসের পর থেকে। তো আমার কথা হচ্ছে যে পশ্চিমবঙ্গে যতদিন না এই ইকোসিস্টেমটা, এই এনভায়রনমেন্টের মধ্যে আপনি একটা চেঞ্জ আনতে পারবেন, একটা পরিবর্তন আনতে পারবেন, ততদিন অভয়া কেন, যে কোনো নারী ধর্ষণ হলে এই মাটিতে বিচার মিলবে না। আপনি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গে কি প্রখর অরাজকতা চলছে, খালি আমি ধর্ষণ। শিক্ষাক্ষেত্রে দেখুন, স্বাস্থ্যক্ষেত্রে দেখুন, প্রত্যেকটা দপ্তর পিছু কি পরিস্থিতি। তো স্বাভাবিকভাবে এই সরকারের থেকে
আপনি বিচার পাবেন, এটা একটা অপ্রত্যাশিত। সুপ্রিম কোর্টে একটা বিচারাধীন তদন্ত চলছে, বিচারাধীন মামলা চলছে, সেখানে একাধিকবার সিবিআইয়ের আইনজীবী বারবার প্রশ্ন করেছিল, তারা সিসিটিভি ফুটেজের ক্লিপিংস চেয়েছিল। তখনই ডাক্তাররা সিবিআইয়ের যে আইনজীবী যে প্রশ্ন করেছিল তার হয়ে রাস্তায় নেমে কেন ক্লিপিংস দেওয়া হচ্ছে না, কেন টেকনিক্যাল ফল্ট হচ্ছে, এ নিয়ে কেন প্রশ্ন করেনি ডাক্তাররা? তারা 12 ঘন্টা সিসিটিভি ফুটেজ তা নিয়ে কেন রাস্তায় নামেনি? তাহলে ডাক্তারদের যে ভুল, সেই ভুল ডাক্তারদের স্বীকার করতে হবে। আজকে কোনো ডাক্তার এই অভয়া আন্দোলনের মধ্যেখান থেকে উঠে কোনো না কোনো কোম্পানির হয়ে এখন অ্যাডভার্টাইজমেন্ট করছে, কয়েক লাখ টাকা রোজগার করছে। তো এইটা তো মানে অভয়া বিচারটা তো মানে একটা উপলক্ষ। আর তাতে ডাক্তারদের ফুটেজ পাওয়া, বিভিন্ন জায়গায় ডাক্তাররা অ্যাডভার্টাইজ করছে, পাবলিসিটির জন্য করছে। তা আমার কথা হচ্ছে, এই নাটক ভণ্ডামি করে লাভ কি? বিজেপি একাধিক রাজ্যে ধর্ষণ, সেখানে বিজেপি লড়াই করে গেছে। আজকে আপনি আরজিকর বলছেন, সেদিনও সেখানে কৌস্তব বাগচি, আমাদের দলের নেতা, কলকাতা কর্পোরেশনের একমাত্র কাউন্সিলর সজলবাবু, তিনি এবং আমাদের বিধায়িকা অগ্নিমিত্রা পাল, তিনি সবাই মিলে সেখানে ছিল। সেখানে ডেড বডিকে আটকানোর চেষ্টা করেছিল। কিন্তু যে আগুন পাখি আমরা দেখতে পাই, সেই বারবার সিপিএমের ফেসবুক হ্যান্ডেল থেকে বিপ্লব পড়ে বারবার তার নাম উঠে আসে, কই জয়নগরে দেখতে পেলাম না তাকে। তো আমার মনে হয় যে একদিকে তৃণমূল অরাজকতা সৃষ্টি করেছে, আর ফুটবল মাঠে দেখবেন যখন প্লেয়ার গোল মিস করে তখন গ্যালারি হয়, গোলকিপার গ্যালারি করতে গিয়ে গোল মিস করে, তো সেই রকমই গ্যালারি করছে। গ্যালারি করে যতটা সাফল্য পাওয়া যায় দেখতে পেয়েছেন। ভোট বাক্সে তারা রাজনীতি করেছে, আর আরজি করায় গিয়ে তারা অরাজনৈতিক নাম করে দীপশিতা দর গিয়ে ওখানে অরাজনৈতিক আন্দোলনে সাক্ষী হয়েছে। মানুষ অরাজনৈতিক করে দিয়েছে ভোট বাক্সে। আচ্ছা, এর আগে আমরা দেখেছিলাম যে মুখ্যমন্ত্রী বলেছিলেন যে অভয়ের নামে একটি আবাসন করে দেওয়া হবে, আবার ডাক্তাররা বলছেন যে একটা ক্রসিং করে দেওয়া হবে। কোথাও কি মুখ্যমন্ত্রী না, আবাসন করলে বা ক্রসিং করলে বিচার মিলবে? তাহলে আবাসন করে ক্রসিং করে দিয়ে ডলিনা ক্রসিং থেকে এই যে আন্দোলন তুলে নিক কেন বেকার? তাহলে রাস্তায় নেবে সিজিও কমপ্লেক্স অভিযান করে পুলিশের সাথে ধস্তাধস্তি করছে। আবার মুখ্যমন্ত্রী আবাসন করে দিক, আর এরা ডরিনা ক্রসিংকে অভয়া ক্রসিং করে দিক, ব্যাস শেষ, আন্দোলন এখানে ইতি বলে দিক। অভয়া ক্রসিং নিয়ে আন্দোলন না বিচার, মানে অভয়া বিচার পাক তা নিয়ে আন্দোলন? তো বারবার তো ডাক্তাররা এটা ডাইভার্ট করে দেওয়ার চেষ্টা করেছে, আমরা দেখতে পেয়েছি। নারায়ণ ব্যানার্জি এখানে এসে ডাক্তারদের সাথে দুলাল ব্যানার্জিকে নিয়ে এসে, জোড়াকুনের আসামিকে নিয়ে এসে রাত দখল করলো। তারপর সেই নারায়ণ ব্যানার্জি গিয়ে কুণালবাবুর সাথে মিটিং করছে। আর সিপিএম একদিকে তারা রাত দখল করছে, আর কোনো নেতা তাদের প্রাক্তন মন্ত্রী অন্য কিছু দখল করে ফেলছে চাকরি বিক্রির স্বার্থে। তো এইসব নিয়ে যতটা না বলা যায় ততটাই ভালো মনে করি, কারণ রুচিবোধ বলে একটা জিনিস আছে। তাই মনে করি বিজেপি অভয়ার পরিবারের সাথে, এবং অভয়ার যে মামলা চলছে সুপ্রিম কোর্টে, তারা বিজেপি আইনজীবী দিয়ে বারবার লড়াই করে যাচ্ছে যাতে ইতিবাচক ফল আসে। বিগত কয়েকদিন ধরে বাংলা এবং বাংলাদেশের সাথে বাংলার যে লাগোয়া জেলাগুলি রয়েছে, সেই জেলাগুলিতে জঙ্গিকে গ্রেফতার করা হচ্ছে। বিভিন্ন জঙ্গি তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠ বা আত্মীয় রয়েছে, তাদেরকে গ্রেফতার করা রয়েছে। কিন্তু অপরদিকে ফিরহাদ হাকিম বলছেন যে বাংলায় কোনো জঙ্গি নেই। তাহলে যাদেরকে ধরা হচ্ছে তারা কে? না দেখুন, এখন যদি কালীঘাট অনুমোদিত জঙ্গি তৈরির আখড়ায় পরিণত হয় পশ্চিমবঙ্গ, তাহলে আপনি কি বলবেন বলুন? কারণ আমরা বিগত দিনে দেখতে পেয়েছি, কোনো সময় শাহাদাতের জঙ্গি বাহিনী, কোনো সময় লস্করি তাইবা, কোনো সময় তেহরিকুল মুজাহিদিন, কিংবা কোনো সময় জৈশ-ই মোহাম্মদ, একাধিক জঙ্গি গোষ্ঠী আমরা দেখতে পেয়েছি। কোনো সময় হিজবুল্লাহ জঙ্গি গোষ্ঠী দেখতে পেয়েছি। আজ থেকে চলছে নাকি? দেখুন, নাশকতার ছক অনেক দিন ধরে কষা হচ্ছিল। যখন দেখতে পেয়েছে বাংলাদেশের মতো একটা রাষ্ট্রে এরকম দিকে দিকে জঙ্গিদের ছাড়া হচ্ছে, প্রায় 174টা জঙ্গি বাংলাদেশে ছাড়া পেয়ে গেছে, তখন স্বাভাবিকভাবে একটা পাশের রাজ্যে যখন এরকমভাবে একটা মানে জঙ্গিদের অ্যানার্কি তৈরি হচ্ছে, স্বাভাবিকভাবে এই রাজ্যে মাথা চাড়া দেওয়ার চেষ্টা করবে। আর বাংলাদেশের পরিস্থিতি কী ছিল? আমি শুনেছিলাম যে এই জঙ্গি প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনুস নাকি শান্তির জন্য নোবেল পেয়েছিল। আমি মনে করলাম যে উনি শান্তি রক্ষা করেছে, শান্তি রক্ষা করতে গিয়ে হিন্দুদেরকে ওখানে শ্মশান ভূমিতে পরিণত করেছে, শ্মশানের শান্তি নিয়ে এসছে, সব বুঝতে পারলাম। তাহলে আমার কথা হচ্ছে, সেখানে খ্রিস্টানরা আক্রান্ত কেন হবে? তার মানে পরিস্থিতিটা কী, জঙ্গিদের মোটিভটা কী, এটা আমরা পরিষ্কারভাবে বুঝতে পারছি। সেখানে তারাই থাকবে, অথচ কেউ থাকবে না, মানে সেটা একটা জঙ্গি রাষ্ট্রে পরিণত হবে। তো যখন জঙ্গি রাষ্ট্রে পরিণত হচ্ছে বাংলাদেশ, এবং
সেই সময় আপনারা দেখতে পাচ্ছেন যে পাকিস্তান থেকে কিংবা আফগানিস্তান থেকে একটা মানে কানেক্টিভিটি তৈরি হচ্ছে এখন বাংলাদেশে, তখন পশ্চিমবঙ্গ একটা সেফ করিডোর কিংবা স্লিপার সেলে পরিণত হচ্ছে। তো আমার কথা হচ্ছে, যখন দেখতে পেয়েছেন যে বাংলাদেশের হিন্দুদের নিয়ে বারবার সোচ্চার হয়েছে শুভেন্দু অধিকারী, এবং তিনি রাজ্যের বিরোধী দলনেতা হিসেবে যখন বারবার ভোকাল হচ্ছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় 21শে জুলাইয়ের মঞ্চ থেকে বলছে আমি ইউএন প্রোটোকল অনুযায়ী, যখন ছাত্র আন্দোলনের নামে মৌলবাদী আন্দোলন চলছিল, মমতা ব্যানার্জি বলছিল আমি ইউএন প্রোটোকল অনুযায়ী আমার দরজায় কড়া নাড়লে আমি যে কোনো রকম পরিস্থিতিতে আশ্রয় দিতে রাজি আছি, সেই সময় যখন শুভেন্দু অধিকারী গিয়ে সেখানে ভোকাল হয়ে সেখানে বাংলাদেশের হিন্দুদের স্বার্থে আজকে লড়াই করছে, হিন্দুদের হয়ে আজকে মুখ খুলছে, হিন্দুরা এই বাংলার দিকে, এই পশ্চিমবঙ্গের দিকে তাকিয়ে, শুভেন্দু অধিকারীর দিকে তাকিয়ে বুকে আশা বাঁধছে, তখন স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারীর সাথে একটা নাশকতার ছক কষা হচ্ছে। কিন্তু আমার কথা হচ্ছে, আরজি কর আন্দোলনের সময় যখন আপনারা দেখতে পেলেন যে স্বাস্থ্যক্ষেত্রের বেহাল পরিস্থিতি, রেফারেল সিস্টেমের বেহাল পরিস্থিতি, পরীক্ষামূলক রেফারেল সিস্টেম শুরু করা সত্ত্বেও পশ্চিমবঙ্গের যে সরকারি হাসপাতাল আছে সেখানে ট্রিটমেন্ট পাচ্ছে না, একটা বাচ্চা অ্যাক্সিডেন্ট হওয়ার পর 24 ঘন্টা সারা পশ্চিমবঙ্গ ঘোরার পর মারা গেল, সেই সময় আমরা দেখেছিলাম যে স্বাস্থ্যক্ষেত্রের বেহাল দশা। তো কিন্তু আমরা দেখতে পেলাম কি সত্যিই এই মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানায় পরিণত হয়েছে। আজকে সীমান্তবর্তী মাদ্রাসাগুলো জঙ্গি তৈরির কারখানায় পরিণত হয়েছে, আর সেই সীমান্তবর্তী মাদ্রাসাগুলোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় আজকে স্বাস্থ্যক্ষেত্রে বরাদ্দ না করে মাদ্রাসার জন্য বরাদ্দ করছে। তো স্বাভাবিকভাবেই জঙ্গি মাথাচাড়া দেবে, এটা খুব পরিষ্কার। এবং এরাই তো তৃণমূলের ভোট ব্যাংক। বারবার আমাদের দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলে এসছে জিহাদি ভোট ব্যাংক ছাড়া মমতা বন্দ্যোপাধ্যায় এই মাটিতে ক্ষমতা থাকতে পারবে না, ক্ষমতা টিকিয়ে রাখতে পারবে না। তার কারণ, যদি এইটা না হতো তাহলে আমরা গুলশন কলোনি দেখতে পেতাম, যেখানে রোহিঙ্গা সাম্রাজ্য, রোহিঙ্গা বসবাস তৈরি হয়েছে। আজকে সেই গুলশন কলোনিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় টিকে আছে। আজকে বিভিন্ন এই যে মালদা, মুর্শিদাবাদ, যেগুলো সীমান্তবর্তী এলাকা, তার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আজকে 45-40% কিংবা 44% ভোট দেখতে পাচ্ছেন, নয়তো দেখতে পেতেন। আজকে পশ্চিমবঙ্গের বিগত 10 বছরে যা পরিস্থিতিতে পরিণত হয়েছে, পশ্চিমবঙ্গ যেই পথে হেঁটেছে, আজকে চাকরি নেই, শিক্ষা নেই। আজকে এই ববি হাকিম বলছেন আপনারা উর্দু ভাষা শিখুন, উর্দু শিখতে হবে আপনাদের। না, ওটাই আমার ওই জন্যই তো আমার মনে হচ্ছে আমরা কোন দেশে বাস করছি, কোন রাষ্ট্রে বাস করছি, কোন ইয়েতে বাস করছি, কোন পশ্চিমবঙ্গে আমরা বাস করছি। তার কারণ এই ববি হাকিম কিছুদিন আগে কি বলল যে আমরা পশ্চিমবঙ্গে 33%, আগামী দিন আমরা এই পশ্চিমবঙ্গে সংখ্যাগুরু হওয়ার স্বপ্ন দেখছি। মমতা বন্দ্যোপাধ্যায় কাকে নেতা করেছে? মমতা বন্দ্যোপাধ্যায় জামাত নেতা সিদ্দিকুল্লাহ চৌধুরী, যাকে বিধায়ক করলো, যাকে মন্ত্রী করলো, তিনি বলছেন ধর্মতলা ভাই ওয়াকফ সম্পত্তি। অর্থাৎ আপনি যেমন একদিকে জঙ্গিদের দেখছেন, তেমন যে জঙ্গিরা আজকে নাশকতার সাথে যুক্ত, কিন্তু কিছু কিছু ভদ্রলোক জঙ্গি আছে, মানে যারা হচ্ছে মুখে কিছু বলবে না কিন্তু তারা সমর্থন করবে। আজকে বলুন জাভেদ মুন্সি, যে জঙ্গিকে ধরা হয়েছে, আমরা পরিষ্কার সংবাদ মাধ্যমে দেখতে পেয়েছি জাভেদ মুন্সিরা এই পশ্চিমবঙ্গে, এই মাটিতে এসে কিভাবে আইডি তৈরি করবার পর কিভাবে বোম চার্জ করা হয় সেটা ছাত্রদের শেখাচ্ছে, সেটা কিছু ছেলেপুলেদের একটা ট্রেনিং দিচ্ছে। কেন পশ্চিমবঙ্গ কি আইডি এক্সপ্লোশনের জন্য ট্রেনিং দেওয়ার একটা রাষ্ট্রে পরিণত হয়েছে নাকি? ভারতবর্ষ একটা রাষ্ট্রে পরিণত হয়েছে না? স্বাভাবিক ওই পথেই তো এগোচ্ছে। আমার কথা হচ্ছে যে আপনি দেখুন না, যে জঙ্গিদের আজকে গ্রেপ্তার করছে, আজকে পশ্চিমবঙ্গের এসটিএফ তো গ্রেপ্তার করেছে, কাশ্মীরের পুলিশ এসে পশ্চিমবঙ্গ থেকে জঙ্গি গ্রেপ্তার করেছে। আমরা প্রথম থেকে দাবি করেছিলাম যে প্রশাসনিক সেক্টরটার মাজা ভেঙে দিয়েছে মুখ্যমন্ত্রী। তার কারণ আপনার মনে হয় আজকে যে বিনীত গোয়েল আরজি করে প্রমাণ লোপাটের সাথে যুক্ত, সেই বিনীত গোয়েলকে নিয়ে এসে আপনি এসটিএফে বসিয়েছেন, এডিজি আইজিপি এসটিএফ। কী হতে পারে? যেদিন থেকে বসানো হয়েছে সেদিন থেকে আমরা ভারতীয় জনতা পার্টির স্ট্যান্ড থেকে দাবি করেছিলাম যে একটা অপদার্থ ব্যক্তিকে একটা জায়গায় এনে বসানো হয়েছে। আজকে মনোজ বর্মাকে নিয়ে গিয়ে বসানো হয়েছে কলকাতার সিপি। কোন মনোজ বর্মা? যে মনোজ বর্মা ব্যারাকপুরের সিপি থাকাকালীন ব্যারাকপুর সামলাতে পারলো না, তাকে কলকাতার সিপিতে বসানো হয়েছে। তো আপনি মনে করেন তারা সেই প্রশাসনিক ব্যালেন্সটা টিকিয়ে রাখতে পারবে? আজকে যেখানে সেখানে বিস্ফোরণ ঘটছে কলকাতায়। আজকে আপনি দেখুন যারা জঙ্গি গ্রেপ্তার হচ্ছে, তারা কোথা থেকে গ্রেপ্তার হচ্ছে? কেউ ক্যানিং, কেউ মুর্শিদাবাদ, মানে কি যেখানে সংখ্যালঘু সব থেকে বেশি। আপনাকে এবার এই জায়গাটা থেকে বুঝতে হবে এই তুষ্টিকরণের রাজনীতি দ্বারা মুখ্যমন্ত্রী এক একটা জঙ্গি তৈরি করছে। তার কারণ কি, এই জঙ্গিরা মুখ্যমন্ত্রীকে টিকিয়ে রাখবে ক্ষমতায়।
আর এই ক্ষমতার আস্ফালনে মুখ্যমন্ত্রী অন্ধ হয়ে গিয়ে মুখ্যমন্ত্রী এখন মানুষের জীবনকে নিয়ে ছিনিমিনি খেলছে এবং মানুষের জীবনকে জুয়ার বোর্ডে তুলে দিয়েছে ক্ষমতার স্বার্থে। আর ববি হাকিম এবং সিদ্দিকুল্লাহ চৌধুরীরা মিনি পাকিস্তানের স্বার্থে এগুলো করছে। তাই আমরা এখান থেকে পরিষ্কারভাবে একদম বিরোধী দলনেতা যে কথা বলেছে সে কথায় সমর্থন জানিয়ে সে কথা মানুষের মধ্যে নিয়ে এসে একটাই কথা হচ্ছে, সমস্ত হিন্দুকে এক হয়ে ২৬ সালে এই জিহাদি সরকারের পতন ডেকে আনতে হবে। বাংলা হান্টের আরো খবর দেখতে নজর রাখুন। বাংলা খবর মানেই বাংলা হান্ট।